জেনপাস ইউজি 2026-এর রেজাল্ট বেরিয়ে গেছে এবং তোমরা অলরেডি তোমাদের যে মার্কস র্যাঙ্ক সমস্ত কিছু কিন্তু জেনে গেছো। এবার পরীক্ষার পরে সব থেকে ইম্পর্টেন্ট যেই বিষয় সেটা হচ্ছে কাউন্সিলিং প্রক্রিয়া, কারণ এই কাউন্সিলিং এর মাধ্যমে কিন্তু তোমাদের অ্যাডমিশন হতে চলেছে। এবং এই কাউন্সিলিং প্রক্রিয়া সেটা একটা বড়, লেন্দি এবং জটিল প্রক্রিয়া। যদি তুমি এটাকে ভালো করে বুঝতে না পারো তাহলে কিন্তু বেশ কিছু ভুল হতে পারে এবং তুমি তোমার র্যাঙ্ক অনুযায়ী যেই কলেজটা বা যেই কোর্সটা পেতে পারতে সেটা তোমার থেকে মিস হতে পারে। আবার অনেক সময় এরকমও দেখা যায় যে কারোর র্যাঙ্কটা সেটা হয়তো একটু কম এসেছে, কিন্তু সে যেহেতু প্রপারলি কাউন্সিলিং এর প্রত্যেকটা স্টেপ ভালো করে করতে পেরেছিল, সে কিন্তু একটা ভালো গভর্নমেন্ট কলেজ মোটামুটি ক্র্যাক করতে পেরেছে। তাহলে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জেনপাস ইউজি 2026-এর যে রেজাল্ট বেরোলো, জেনপাস ইউজি পরীক্ষার যে কাউন্সিলিং প্রসেস সেটা কি হয় সেটা নিয়ে কথা বলবো। এবার দেখো, আমাদের যে জেনপাস ইউজি পরীক্ষা সেটা কিন্তু ডাব্লিউবিজেই বোর্ড কন্ডাক্ট করে। এবার ডাব্লিউবিজেই বোর্ড ডাব্লিউবিজেই পরীক্ষাও করায়। ডাব্লিউবিজেই পরীক্ষার যে কাউন্সিলিং প্রসেস সেটাতে কিন্তু 2026 সালে আমরা বেশ কিছু পরিবর্তন দেখতে পেরেছি। কিন্তু যেহেতু জেনপাস ইউজির কাউন্সিলিং প্রক্রিয়ার এখনো নোটিশ আসেনি, তো সেই ক্ষেত্রে সেই পরিবর্তনগুলো কি জেনপাস ইউজির ক্ষেত্রেও দেখা যাবে, সেটা একটা প্রশ্নের ব্যাপার। সেটা নিয়েও আমি তোমাদেরকে লাস্টে গিয়ে বলে দেবো যে কি কি পরিবর্তন আমরা ডাব্লিউবিজেই এর কাউন্সিলিং এ এই বছর দেখতে পেরেছিলাম। কিন্তু সাধারণত প্রত্যেক বছর কাউন্সিলিংটা কিন্তু একই প্রসেসে হয়, তো সেই পুরো প্রসেসটা আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। এবং যখন জেনপাস ইউজির কাউন্সিলিং এর নোটিশ আসছে, যদি কোনো রকম কোনো চেঞ্জেস আমরা 2026 সালে জেনপাস ইউজির কাউন্সিলিং এ দেখতে পাচ্ছি, সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো। কিন্তু মেইন স্ট্রাকচারটা সেটা কিন্তু এখন আমি যেমনটা বলবো তেমনই থাকে। এবং সেখানে আরো বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো তোমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে, যার জন্য তৈরি হতে হবে। কারণ কাউন্সিলিং প্রক্রিয়া যদি ভালো করে বুঝতে পারো, কাউন্সিলিং যদি ঠিক করে করাতে পারো, তাহলেই কিন্তু তুমি তোমার র্যাঙ্ক অনুযায়ী বেস্ট যেই কলেজটা পাওয়া সম্ভব সেটা পেতে পারবে। যদি তুমি লেটস ইমপ্রুভ নার্সিং চ্যানেলে এখনো নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলটা আপকামিং কাউন্সিলিং প্রসেসে কিন্তু তোমাকে এ টু জেড হেল্প করতে চলেছে। আমি তোমাদেরকে শুরু থেকে শেষ অবধি গাইড করতে চলেছি। তাহলে চলো আর দেরি না করে আমরা স্টার্ট করি। দেখো, সবার প্রথমে তোমাদেরকে বলি যে আমাদের কাউন্সিলিং প্রক্রিয়াটা কিরকম হয়। জেনপাস ইউজির যে কাউন্সিলিং সেটা দুই রকমের হয়। একটা হয় হচ্ছে সেন্ট্রালাইজড কাউন্সিলিং, আর একটা হয় ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং, বা যেটাকে আমরা স্পট রাউন্ড বলি। এবার আমরা এখন যে কাউন্সিলিং প্রক্রিয়াটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেন্ট্রালাইজড কাউন্সিলিং। আমাদের অনলাইনে যে কাউন্সিলিংটা হয় সেটাকে সেন্ট্রালাইজড কাউন্সিলিং বলা হয়। এবার ধরো অনলাইন কাউন্সিলিং শেষ হয়ে গেল, তারপর যদি কোনো কলেজে সিট বেঁচে থাকে তাহলে তারা স্পট রাউন্ড বা ডিসেন্ট্রালাইজ করে। তার মানে এই কাউন্সিলিংটা হবে কি হবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। যদি কোথাও সিট বেঁচে থাকছে, সিট ভ্যাকেন্ট থাকছে, তখন সেই কলেজগুলো চাইলে আলাদা করে কিন্তু নিজেদের মানে স্পট রাউন্ড করে সেই ভ্যাকেন্সিগুলো ফিল করতে পারে। তাহলে আমরা মেইনলি কি নিয়ে কথা বলবো? সেন্ট্রালাইজড কাউন্সিলিং নিয়ে। এবার এই সেন্ট্রালাইজড কাউন্সিলিং এ আমাদের সাধারণত তিনটে রাউন্ড হয়। সেন্ট্রালাইজড কাউন্সিলিং আমাদের সাধারণত তিনটে রাউন্ড হয়: রাউন্ড 1, রাউন্ড 2 আর মপ আপ রাউন্ড। দেখো, আমি একদম স্টেপ বাই স্টেপ বোঝাবো। ভিডিওটা হতে পারে 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট লাগছে। মন দিয়ে বসে সবাই দেখবে, অ্যান্ড দরকার পড়লে নোট করে নেবে। প্রয়োজনে একবার না বুঝলে দুবার দেখবে, কিন্তু খুব ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? তাহলে তিনটে রাউন্ড থাকছে: রাউন্ড 1, রাউন্ড 2 এবং মপ আপ রাউন্ড। এবার এখানে রাউন্ড 1 হবে, রাউন্ড 2 হবে, তারপর মপ আপ যে রাউন্ডটা সেটা কিন্তু একটা অপশনাল রাউন্ড, ঠিক আছে? এবার কিভাবে কি হচ্ছে আমি সব বলবো, তাহলে তোমরা বুঝে যাবে। এবার টাইম লাইনটা কি হয়, আমাদের কাউন্সিলিংটা কিভাবে হয়। দেখো, তোমাদের যখন কাউন্সিলিং শুরু হবে, সবার প্রথমে তোমাকে কি করতে হবে? রেজিস্ট্রেশন করতে হবে। যেরকম তোমরা জেনপাস ইউজি পরীক্ষা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছিলে, সেই রকমই তোমাদেরকে কি করতে হবে? কাউন্সিলিং এর জন্য কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর নেক্সট তোমাদের স্টেপ কি? নেক্সট স্টেপ হচ্ছে আমাদের চয়েস ফিলিং করা। এবার এই চয়েস ফিলিং সেটা সব থেকে ভাইটাল স্টেপ, এবং এই স্টেপটা নিয়ে আমি এক্ষুনি তোমাদেরকে ডিটেলে বলবো, ঠিক আছে? নেক্সট কি? চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লকিং এর পর আমাদের রাউন্ড 1 এর রেজাল্ট আসে, তখন আমাদের বেশ কিছু করতে হয়। রাউন্ড 1 এর পরে আমাদের রাউন্ড 2 এর রেজাল্ট আসে, তখন আমাদের বেশ কিছু করতে হয়। অ্যান্ড রাউন্ড 2 এর পর যদি মপ আপ রাউন্ড হচ্ছে, তাহলে সেখানে মপ আপ রাউন্ড সংক্রান্ত বিষয়গুলো আসে, ঠিক আছে? এবার চলো এক এক করে বিষয়গুলো বুঝি। কিন্তু তার আগে আমি তোমাদেরকে একটা বিষয় বলতে চাই। দেখো, যারা দেখছো যে এই মুহূর্তে তোমাদের র্যাঙ্কটা অনেকটাই পিছিয়ে এসেছে, বুঝতে পারছো যে এই বছর তোমাদের সিলেকশন হওয়ার চান্স প্রায় নেই। তোমাদের জন্য আমি কাট অফ ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, কিন্তু যারা বুঝতে পারছো যে না এই বছর সিলেকশন হওয়ার চান্স খুব একটা নেই, যেরকম কারোর যদি দেখছো যে জেনারেল ক্যাটাগরিতে রয়েছে, তুমি দেখছো যে তোমার 5000
5000 এর দিকে র্যাঙ্ক হয়েছে। ওকে, তাহলে সাধারণত নর্মালি এই 5000 র্যাঙ্কে কিন্তু জেনারেল ক্যাটাগরিতে মানে চান্স পাওয়ার সুযোগ প্রায় নেই। তাহলে সেই ক্ষেত্রে তোমরা যদি পরের বছরের প্রিপারেশন করবে ভাবছো, তাহলে কিন্তু এখন থেকেই স্টার্ট করো, কারণ কাউন্সিলিং শেষ হওয়া অবধি যদি অপেক্ষা করো তোমার আরো 1-1.5 মাস চলে যাবে। এখানে প্রত্যেকটা দিন ইম্পর্টেন্ট, অ্যান্ড তোমাদেরকে আর নতুন করে বলার কিছু নেই। জেনপাস ইউজির প্রিপারেশনের জন্য বেস্ট ব্যাচ অ্যাভেঞ্জার্স ব্যাচ 3.2, যেটা কিনা লেটস ইমপ্রুভ অ্যাপের মধ্যে তোমরা পেয়ে যাবে। ভিডিও ডেসক্রিপশনে অ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করতে পারবে। এই ব্যাচে আমরা তোমাদের পুরো সিলেবাস পড়াবো, লাইভ রেকর্ডেড ক্লাস থাকবে, পিডিএফ নোটস থাকবে, মক টেস্ট আমরাই তোমাদেরকে এই ব্যাচের সঙ্গে একদম ফ্রিতে দেবো। টপিক ওয়াইজ মক টেস্ট, ফুল লেন্থ মক টেস্ট, তার ভিডিও সলিউশন সব থাকবে। তোমাদের জন্য ডাউট ক্লিয়ারিং সেশন থাকবে, মেন্টরশিপ সেশন থাকে, প্রচুর কিছু, ঠিক আছে। অ্যান্ড এই ব্যাচের যে ফিস সেটা হচ্ছে 3599 টাকা। কিন্তু তোমরা যদি 2 আগস্টের মধ্যে জয়েন হও, তাহলে জেনপাস 2027 এই কুপন কোডটা ব্যবহার করলে তোমরা এক্সট্রা 500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে। তোমরা লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করে ভর্তি হতে পারো, বা এই নম্বরগুলোতে কন্ট্যাক্ট করতে পারো, আমাদের টিম থেকে তোমাদেরকে গাইড করে দেবে। নাম্বারগুলো যদি ক্লিয়ারলি দেখানো যায়, আমি একবার বড় করে দিচ্ছি, এখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবার আসছি আমরা এখানে, যে আমাদের রেজিস্ট্রেশন প্রসেসটা কি হয়। দেখো, রেজিস্ট্রেশন প্রসেসের সময় সবার প্রথমে তোমাদের একটা টাইম লাইন বের হয়। কিসের টাইম লাইন? যে আমাদের যে জেনপাস ইউজির কাউন্সিলিং হবে সেটার একটা শিডিউল বলে বোর্ডের তরফ থেকে একটা নোটিশ দিয়ে দেওয়া হবে। সেখানে কবে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, কতদিন অবধি চয়েস ফিলিং এর টাইম থাকবে, কবে রাউন্ড 1-এর রেজাল্ট আসবে, রাউন্ড 1-এর পর যেই প্রক্রিয়াগুলো কমপ্লিট করতে হয় তার জন্য কতদিন টাইম থাকবে, সমস্ত কিছু, ঠিক আছে। প্রত্যেকটা রাউন্ড ইচ অ্যান্ড এভরিথিং টাইমটা দেওয়া থাকবে। এবার সেখানে যখন তোমাদেরকে রেজিস্ট্রেশনের টাইমিং দেওয়া হচ্ছে, সেই টাইমের মধ্যে সবার প্রথমে তোমাকে কি করতে হবে? রেজিস্ট্রেশন করতে হবে। এবার রেজিস্ট্রেশন করছো, ঠিক আছে, রেজিস্ট্রেশন করছো, এবং তোমাকে রেজিস্টার করার সময় কাউন্সিলিং এর যে ফিস সেটাও কিন্তু পেমেন্ট করতে হবে। কাউন্সিলিং করার জন্য আমাদেরকে কত টাকা ফিস পেমেন্ট করতে হয়? 500 টাকা সাধারণত এক্ষেত্রে ফিসটা থাকে কাউন্সিলিং এর জন্য, এবং এটা কিন্তু একটা নন রিফান্ডেবল ফিস। যে এই যে ফিসটা পেমেন্ট করছো অনলাইনে, এটা কিন্তু কোনো ক্ষেত্রেই আর তোমাকে কি করা হবে না? রিফান্ড কিন্তু করা হবে না। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের কাউন্সিলিং এর ফিস হয়ে গেল। এবার কাউন্সিলিং ফিস দিয়ে দেওয়ার পর নেক্সট তোমার দেখো কি করতে হবে? নেক্সট চয়েস ফিলিং করতে হবে। আচ্ছা, কাউন্সিলিং এর যে রেজিস্ট্রেশন করছি তখন আমাদের কি কি লাগে? তোমার পার্সোনাল ডিটেলস লাগে, একাডেমিক ডিটেলস লাগে। একাডেমিক ডিটেলস মানে কি? তোমার ক্লাস 12 এর কোন সাবজেক্টে কত কি মার্কস পেয়েছো সেগুলো ভরতে হয়, এবং এগুলো সব আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে। এবার দেখো, এখানে একটা বিষয় মাথায় রাখবে, যখন এই ডেটাগুলো তোমরা ভরছো যে কত কি মার্কস পেয়েছো না পেয়েছো, খুব সাবধানে কিন্তু ভরবে, কারণ যখন তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন হবে তখন কিন্তু এগুলোই মিলিয়ে দেখা হবে। এবার দেখা গেল যে তুমি চয়েস মানে এখানে রেজিস্ট্রেশন করার সময় কোনো একটা নাম্বার ভুল ভরে দিয়েছো, এবার যখন মিলিয়ে দেখা হবে তোমার রেজাল্টের সঙ্গে, তখন যদি ভুল থাকে সেই ক্ষেত্রে কিন্তু তোমার কি হতে পারে? ফিজিক্যাল ভেরিফিকেশন ওরা ক্যান্সেল করে দিতে পারে। তাই খুব সাবধানে দেখে দেখে প্রত্যেকটা ডিটেল ভরবে। তোমার এখানে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, অ্যাড্রেস ইত্যাদি কিন্তু এক্ষেত্রে দেওয়ার প্রয়োজন হয়, ঠিক আছে। তাহলে আশা করছি রেজিস্ট্রেশন প্রসেসটা সবাই বুঝতে পারলে। রেজিস্ট্রেশনের পর নেক্সট কি আসছে? নেক্সট আসছে আমাদের চয়েস ফিলিং। আমি কি বলেছি? যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই জিনিসটা, চয়েস ফিলিং কিভাবে করে। দেখো, অনেকের কোয়েশ্চেন থাকে যে স্যার আমাদের প্যারামেডিক্যাল আর নার্সিং এর কাউন্সিলিং কি আলাদা আলাদা হয়? না, প্যারামেডিক্যাল, নার্সিং, গভর্নমেন্ট কলেজ, প্রাইভেট কলেজ সবার কাউন্সিলিং একই সাথে হয়। এবং এখানে আমাদেরকে কি করতে হয়? চয়েস ফিলিং মানে, দেখো তুমি কোন কলেজটা পেতে চাও। এবার ধরো নাও 10টা কলেজ আছে, এক্সাম্পল বলছি। 10টা কলেজের মধ্যে তোমার নিশ্চয়ই একটা থাকবে যে এই কলেজটা আমি সবার থেকে বেশি পেতে চাই। নেক্সট আরেকটা কলেজ থাকবে যে এটা আমি তারপরে পেতে চাই, যদি আমার 1 নম্বরটা না হয় তাহলে আমি এটা পেতে চাই, যদি এটা না হয় তাহলে এটা পেতে চাই। আবার অনেকের এরকম থাকতে পারে যে ধরো নাও যে আমি, কেউ বললো যে আমি 1 2 3, ঠিক আছে, আমি কেউ বললো যে আমি এভাবে সাজিয়েছি 1 2 3 4 এই কলেজগুলো দিয়েছি, কিছু কলেজ দিয়েছি, সেখানে নার্সিং পেলে নার্সিং নেব। অথবা যদি নার্সিং না পাই তাহলে 5 নাম্বার চয়েস হচ্ছে কোনো একটা টপ কলেজে কোনো একটা প্যারামেডিক্যাল কোর্স। এরকম বিভিন্ন জনের বিভিন্ন রকম চয়েস থাকতে পারে, তাই না? তাহলে তোমাকে কি করতে হবে? সেই অনুযায়ী তোমার যে প্রায়োরিটি মানে কি? যে তুমি কোনটা বেশি পেতে চাও সেটাই তো প্রায়োরিটি। সেই প্রায়োরিটি অনুযায়ী তোমাকে চয়েসগুলো সাজাতে হবে। এবং এখানে যখন চয়েসগুলো প্রায়োরিটি অনুযায়ী সাজাচ্ছ, তুমি কি করবে? যে 1 নম্বরে সেটা রাখবে যেটা তুমি সব থেকে বেশি পেতে চাও। এক্সাম্পল আমি দিচ্ছি, ধরো নাও কেউ আমাদের এক্ষেত্রে মেডিকেল কলেজ কলকাতাতে বিএসসি নার্সিং চাই, ঠিক আছে, তাহলে সে দেখা গেল 1 নম্বরে রেখেছে বিএসসি নার্সিং মেডিকেল কলেজ কলকাতা। কেউ দেখা গেল যে 2 নম্বরে কি রেখেছে? 2 নম্বরে দেখা গেল সে রেখেছে হয়তো এসএসকেএম এর বিএসসি নার্সিং। ওকে,
নম্বরে সে কি রেখেছে, 3 নম্বরে সে ধরো রেখেছে যে আরজি করের বিএসসি নার্সিং। এন্ড দেখো এগুলো কিন্তু আমি জাস্ট এক্সাম্পল বলছি, তুমি যে এইভাবেই সাজাবে তার কিন্তু কোনো মানে নেই, তুমি তোমার প্রায়োরিটি অনুযায়ী সাজাবে। এবার বিভিন্ন জনের প্রায়োরিটি বিভিন্ন রকম হতে পারে, কারোর বাড়ি ধরো নর্থ বেঙ্গল, সে হয়তো চায় যে বাড়ির কাছাকাছি পেতে, তাহলে সে টপের দিকে সাধারণত কি রাখবে, সে হয়তো নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ রাখবে যে বাড়ির কাছে পেতে চাই, তাই না? তো এইভাবে বুঝে শুনে সাজাতে হবে। কারোর ধরো যে বাড়ি পুরুলিয়ায়, এবার সে ধরো এখানে কি করছে, সে হয়তো কলকাতার দিকে যেতে চায় না, তার হয়তো র্যাঙ্ক ভালো হয়েছে, কিন্তু সে এক্ষেত্রে হয়তো কলকাতার দিকে যেতে চায় না, সে হয়তো বাড়ির কাছে থাকতে চায়, সে হয়তো তাহলে সবার প্রথমে দেবেন মাহাতো সাজাবে। তাহলে এইভাবে বুঝে বুঝে কিন্তু তোমাদেরকে চয়েস ফিলিংটা করতে হবে। এবার কতগুলো চয়েস দেবো সেটার কোনো পার্টিকুলার লিমিট নেই, তুমি যেগুলো ইচ্ছা চয়েস দিতে পারো, কিন্তু এই ক্ষেত্রে মাথায় রাখবে একটু বেশি চয়েসই দেওয়ার চেষ্টা করবে, যাতে তোমার একটা কলেজ পড়ার চান্স ইনক্রিজ হয়। এবার এটার পর ধরো 3 নম্বরের পর কেউ 4 নম্বরে কি দিয়েছে, 4 নম্বরে পর ধরো কেউ দিয়ে দিয়েছে হচ্ছে যে আমরা বলছি যে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সেখানে ধরো বিএসসি নার্সিং দিয়েছে। এরকম ধরো সে 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর এরকম পরপর পরপর সে তার কি করছে, চয়েসগুলো দিচ্ছে। এবং এখানে এটা কি অনুযায়ী সাজানো হচ্ছে মাথায় রাখবে, এটা কিন্তু তোমাদের যে প্রায়োরিটি, সেই প্রায়োরিটি অনুযায়ী সাজানো হচ্ছে, ঠিক আছে? যে তুমি টপে যেটা রাখছো, মানা হবে যে তুমি সেখানে সব থেকে বেশি ইচ্ছা তোমার যাওয়ার। তাহলে চয়েস ফিলিং জিনিসটা কি হয় সেটা আশা করছি বুঝতে পারলে। এবার চয়েস ফিলিং করার পর নেক্সট আমাদেরকে কি করতে হবে, চয়েস ফিলিং হয়ে যাওয়ার পর তোমাদেরকে এখানে আসবে হচ্ছে রাউন্ড 1-এর অ্যালটমেন্ট রেজাল্ট। এবার তার আগে একটা স্টেপ থাকে, ছোট্ট একটা স্টেপ, সেটা হচ্ছে চয়েস লক করা। দেখো তুমি যখন চয়েস ফিল করছো, চয়েস ফিল করার পর ওরা একটা নির্দিষ্ট ডেট দেবে যে এই ডেটে তুমি কি করতে পারবে, চয়েস লক করতে পারবে। চয়েস লক করা মানে কি, তুমি তোমার মতো করে সাজিয়ে দিলে, সাজানোর পর তুমি ওটাকে লক করে দিলে। একবার লক করে দেওয়ার পর সেখানে কিন্তু আর কোনো রকম কোনো চেঞ্জ করা যাবে না। তাই সবাই ভালো করে সাজিয়ে তারপরেই কি করবে, তারপরেই লক করবে। এবার নেক্সট কি দেখো, এই যে এই চয়েস ফিলিংটা সেটা কখন করা যায়, সেটা কিন্তু শুধুমাত্র রাউন্ড 1-এর শুরুতেই করা যায়। এবং আমাদের যে রেজিস্ট্রেশন প্রসেস, সেটাও কিন্তু শুধুমাত্র রাউন্ড 1-এর শুরুতেই হয়। তুমি হঠাৎ করে ভাবলে যে রাউন্ড 2-তে পার্টিসিপেট করবে, সেটা কিন্তু সাধারণত হয় না। এবার আমি বলছি যে এই বছর কি চেঞ্জ হয়েছে। এই বছর ডাব্লিউবিজেইর কাউন্সিলিং এ ওরা একটা চেঞ্জ করেছে, যে কোনো একটা স্টুডেন্ট চাইলে সে রাউন্ড 1-এর শুরু থেকেও পার্টিসিপেট করতে পারে, কেউ চাইলে রাউন্ড 2-এর শুরুতেও মানে রাউন্ড 2 যখন হচ্ছে তখন থেকেও পার্টিসিপেট করতে পারে, রাউন্ড 3-তে গিয়েও পার্টিসিপেট করতে পারে, ঠিক আছে? আবার সে কি করতে পারে, আগে কি হতো যে রাউন্ড 1-এর সময়ই আমরা চয়েস ফিলিং করতে পারতাম, রাউন্ড 2-তে কোনো রকম চয়েস ফিলিং করতে পারতাম না। এবং এই বছর ডাব্লিউবিজেইর কাউন্সিলিং কি করেছে, যে কোনো একটা স্টুডেন্ট চাইলে রাউন্ড 1-এর ক্ষেত্রেও যেরকম চয়েস ফিলিং করতে পারছে, সে ধরো রাউন্ড 2-এর সময় ভাবছে আমি আবার চয়েসটাকে পাল্টাবো বা চয়েস ফিলিংটা নতুন করে সাজাবো, সেটাও করা যাচ্ছে। এবার জেনপাস ইউজির ক্ষেত্রেও কি সেটা হবে এই বছর, সেটা তো জেনপাস ইউজির যখন নোটিফিকেশন দেবে তখন আমি তোমাদেরকে ক্লিয়ারলি বলতে পারবো। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যখন যা আপডেট আসছে আমি তোমাদেরকে দিয়ে দেবো। ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কও থাকবে, সেটাও জয়েন করে রাখতে পারো, সেখান থেকে তোমরা আরো ইনফরমেশন পেতে পারবে। এবার নর্মাল যেই প্রসেসটা হয় সেটা চলো আমি তোমাদেরকে বোঝাই। তাহলে আমাদের রাউন্ড 1-এর অ্যালটমেন্ট রেজাল্ট আমি তোমাদেরকে কি বলেছি, আগে থেকেই তোমাদেরকে একটা শিডিউল দিয়ে দেওয়া থাকবে যে কবে কোনটা বের হবে। এবার চয়েস ফিলিং, চয়েস লকিং এর পর নির্দিষ্ট দিনে তোমাদের রাউন্ড 1-এর যে রেজাল্ট সেটা বের হবে। এবার রাউন্ড 1-এর রেজাল্টে কি হতে পারে, হয় তুমি কলেজ পেলে একটা, অথবা তুমি কোনো রকম কোনো কলেজ পেলে না। দেখো আমি কিন্তু নর্মাল প্রসেসটা বলছি, এই বছরের প্রসেস যেটা ডাব্লিউবিজেইতে দেখতে পেয়েছি সেটা যদি জেনপাস ইউজিতেও আসে সেটা তখন আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো, ঠিক আছে? ওকে, তাহলে এই ক্ষেত্রে যে আমাদের কলেজ তুমি হয় অ্যালটমেন্ট পেলে, অথবা কলেজ অ্যালটমেন্ট পেলে না। এবার যারা যারা কলেজ অ্যালটমেন্ট পেলে না, তাদেরকে এই মুহূর্তে কোনো কিছু করার প্রয়োজন নেই। তারা সিম্পল সেকেন্ড রাউন্ডের জন্য অপেক্ষা করবে। এবার স্যার এখানে এই বছর কি চেঞ্জ করেছে, দেখো এখানে নতুন ডাব্লিউবিজেইতে যদি বলি, ডাব্লিউবিজেইর যখন কাউন্সিলিং হলো সেখানেও কিন্তু এই বছর এই জিনিসটা সেমই থাকছে। খালি এখানে তোমার কাছে কি একটা অপশন চলে আসছে নতুন, যে তুমি কোনো কিছু তো করছো না, তুমি চাইলে নতুন করে জাস্ট চয়েস ফিলিংটা করতে পারো, সেটা মানে তুমি আবার করে চয়েস ফিল করতে পারো, সেটার একটা অপশন এই বছর ওরা ডাব্লিউবিজেইতে দিয়েছে। জেনপাস ইউজিতে দিবে কিনা সেটা পরের ব্যাপার। তাহলে আমি কি বলছি, যে যদি তুমি কোনো কলেজ না পাচ্ছ তাহলে এই ক্ষেত্রে কোনো কিছু করতে হচ্ছে না, শুধুমাত্র নেক্সট রাউন্ডের জন্য অপেক্ষা করতে হচ্ছে। এবার যদি তুমি কলেজ পেলে, ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশনস যে তুমি কলেজ পেয়ে গেলে। এবার কলেজ পেয়ে গেলে মানে কিন্তু সেখানে কাজ শেষ হলো না, এবার শুরু হবে আসল কাজ। কি কি কাজ লাগবে দেখো,
এবার যখনই তুমি কলেজ পেলে রাউন্ড ওয়ানে, সবার প্রথমে তোমাকে কি করতে হবে, সিট অ্যাকসেপ্টেন্স ফি পে করতে হবে। তোমাকে কি করতে হচ্ছে, সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করতে হচ্ছে। এবার এই সিট অ্যাকসেপ্টেন্স ফি এটা কত টাকা হয়, এটা হয় হচ্ছে 1000 টাকা, সাধারণত এটা 1000 টাকা হয়। এই সিট অ্যাকসেপ্টেন্স ফিটা তোমাকে পে করতে হবে। এবার সিট অ্যাকসেপ্টেন্স ফি তুমি পেমেন্ট করলে, পেমেন্ট করার পর তুমি যে কলেজটা পেয়েছো সেটার তো একটা লেটার হবে, তাই না? সেটাকে বলে হচ্ছে অ্যালটমেন্ট লেটার। এবার সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করার পর তুমি তোমার সেই অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করে নিতে পারবে এবং সেখানে একটা ইউনিক অ্যালটমেন্ট আইডি দেখাবে, সেটা নোট ডাউন করে নেবে। ওই আইডিটা কিন্তু কারোর সঙ্গে শেয়ার করবে না, সেটা একমাত্র কলেজে যখন ভেরিফিকেশন যাবে সেখানে অফিসিয়ালদের সঙ্গে জানাবে, ঠিক আছে? ওকে, তাহলে এটা কিন্তু কারোর সঙ্গে তুমি শেয়ার করছো না। তাহলে এখানে কি করছো, তুমি সিট অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করে নিচ্ছ এবং তুমি কি করছো, তুমি তোমার যে ইউনিক আইডি সেটাকে নোট ডাউন করে নিচ্ছ। স্টেপ 3 কি, গো ফর ফিজিক্যাল ভেরিফিকেশন। এবার ফিজিক্যাল ভেরিফিকেশন মানে কি, তোমার যেই কলেজটা অ্যালটমেন্ট এসেছে সেই কলেজে, দেখো আমাদের যখন কাউন্সিলিং এর শিডিউল বের হবে সেখানে একটা কয়েকটা নির্দিষ্ট দিন দিয়ে দেবে, ধরো 3-4 দিন, 2-3 দিন এরকম কিছু সময় দেবে। সেই টাইমের মধ্যে তোমাকে কি করতে হবে, সেই টাইমের মধ্যে যেই কলেজটা তোমার এসেছে, ধরে নাও তোমার বাড়ি কলকাতায় কিন্তু এক্সাম্পল ভাবো তোমার নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ এসেছে, তাহলে তোমাকে কিন্তু শিলিগুড়িতে গিয়ে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে গিয়ে ভেরিফিকেশন করাতে হবে। ধরে নাও তোমার বাড়ি হচ্ছে জলপাইগুড়ি কিন্তু তোমার ধরুন হচ্ছে পুরুলিয়াতে এসেছে দেবেন মাহাতো কলেজে, তো সেখানে গিয়ে কিন্তু তোমাকে কি করতে হবে, ভেরিফিকেশন করাতে হবে। তোমাকে যেই কলেজ এসেছে সেখানে গিয়ে ভেরিফিকেশন করাতে হবে। এবার ভেরিফিকেশনের সময় কি হয়, ভেরিফিকেশনের সময় তোমাকে কি করতে লাগে, তোমার যে সমস্ত ডকুমেন্ট, ঠিক আছে, তোমার যে সমস্ত ডকুমেন্ট সেই সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে যেতে হয়। এতক্ষণ অবধি ভাবো যখন তুমি পরীক্ষা দিয়েছো তখনও কেউ ডকুমেন্ট দেখতে চায়নি, যখন তুমি কাউন্সিলিং এর জন্য রেজিস্টার করবে তখনও কেউ ডকুমেন্ট দেখতে চাবে না। সমস্ত ডকুমেন্ট তোমার কখন লাগবে, যখন তুমি ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যাচ্ছ তখন কিন্তু তোমাকে সমস্ত ডকুমেন্ট নিয়ে যেতে হবে। কি কি ডকুমেন্ট, সেগুলোর অলরেডি একটা লিস্ট আমি ভিডিও দিয়ে দিয়েছি আগে, তোমরা চ্যানেলের মধ্যে পেয়ে যাবে, সেটা তোমরা দেখে নেবে। এবং এখানে যেই ডকুমেন্টগুলো নিয়ে যাচ্ছ সেটা তোমাকে অরিজিনালও নিয়ে যেতে হবে এবং তার সঙ্গে সেটা জেরক্স করে সেটার একটা সেলফ অ্যাটাস্টেড কপি তোমাকে নিয়ে যেতে হবে। আচ্ছা, এবার এই যে ডকুমেন্টগুলো নিয়ে যাচ্ছি সেই ডকুমেন্টগুলোর মধ্যে একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট কি, একটা জেনপাসের জন্য একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট হচ্ছে মেডিকেল সার্টিফিকেট। মেডিকেল সার্টিফিকেট ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য লাগে না, কিন্তু তুমি যদি অ্যাডমিশন নেবে সেই অ্যাডমিশনের সময় কিন্তু মেডিকেল সার্টিফিকেট লাগবে। মেডিকেল সার্টিফিকেট সংক্রান্ত ভিডিও খুব তাড়াতাড়ি আমি তোমাদেরকে দিয়ে দেবো। তাহলে এবার বুঝবে যে এবার ধরো রাউন্ড ওয়ানে হয়েছে, এবার ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় কাকে কাকে কোন কোন ডকুমেন্ট নিয়ে যেতে হবে। স্যার আমি তো ভর্তি হবো, তাহলে কি আমাকে তখনই মেডিকেল সার্টিফিকেট নিয়ে যেতে হবে? দেখো সাধারণত কিছু কলেজ কি করে, যে কিছু কলেজ সেই দিনে দিনেই চায়, আবার কিছু কলেজ না 7 দিন 15 দিনের টাইম দিয়ে দেয় যে তোমরা পরে এসে মেডিকেল সার্টিফিকেট দাও, তাও চলবে, কিন্তু মেডিকেল সার্টিফিকেট বানিয়ে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। তোমাদের যাদের বিভিন্ন কাস্ট রয়েছে, এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস, তাদেরকে কিন্তু যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো সেগুলো অবশ্যই নিয়ে যেতে হবে। যদি তুমি সার্টিফিকেট দেখাতে না পারো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার ফিজিক্যাল ভেরিফিকেশন ক্যান্সেল করে দেওয়া হবে এবং তোমার যে ক্যাটাগরিটা ছিল সেটাও ক্যান্সেল করে দিয়ে তোমাকে জেনারেলে কনভার্ট করে দেওয়া হবে। এবং জেনারেলে কনভার্ট করে দিলে পরের রাউন্ডে তোমার যে কাউন্সিলিং সেটা কিন্তু জেনারেল ক্যাটাগরি অনুযায়ী হবে। এবার যদি তখন সিট পেলে তাহলে পেলে, আর যদি না পেলে তাহলে কিন্তু পেলে না। তো সেই জন্য সবাই কি করবে, যাদের কোনো ক্যাটাগরি রয়েছে অবশ্যই সমস্ত ডকুমেন্ট রেডি করে নেবে। তাহলে এখানে দেখো আমি কি বলছি, ইফ ফিজিক্যাল ভেরিফিকেশন ইজ সাকসেসফুল। সাকসেসফুল কেন বলছি, কারণ সবার তো সাকসেসফুল নাও হতে পারে। যদি তুমি সমস্ত ডকুমেন্ট প্রপার না দেখাতে পারো, যদি তোমার মার্কসে কোথাও মিসম্যাচ আসে, তাহলে তোমার ফিজিক্যাল ভেরিফিকেশন কিন্তু আনসাকসেসফুল হয়ে যাবে। তাই সমস্ত কিছু প্রপারলি সবাই রেডি করে নেবে অ্যান্ড যখন বিভিন্ন মার্কসগুলো ভরছো খুব সাবধানে ভরবে। তাহলে এবার যখন তোমার ফিজিক্যাল ভেরিফিকেশন সাকসেসফুল হচ্ছে তাহলে কি কি করতে হবে, সেটা আমি দুটো কেস হতে পারে, সেই দুটো কেস আমি তোমাদেরকে বোঝাচ্ছি, খুব মন দিয়ে শুনবে। এতক্ষণে আশা করছি বুঝতে পেরেছো যে কাউন্সিলিং প্রসেসটা ভালো করে বুঝতে হবে, তাই তো? সেটা আমি বোঝাচ্ছি, মন দিয়ে শোনো। অ্যান্ড যদি তোমার ফিজিক্যাল ভেরিফিকেশন সাকসেসফুল না হয় তাহলে তোমাকে রাউন্ড 2 এর অ্যালটমেন্টের জন্য অপেক্ষা করতে হবে, যদি যাদের ফিজিক্যাল ভেরিফিকেশন সাকসেসফুল হচ্ছে না। এবার যাদের সাকসেসফুল হলো তাদেরকে নিয়ে কথা বলি। ধরো 1 নম্বর কেস, তুমি তোমার যে চয়েস ফিলিং লিস্ট দিয়েছিলে তার 1 নম্বর চয়েসটা পেয়েছো, বুঝবে ভালো করে, ঠিক আছে? ধরে নাও তুমি এই চয়েসগুলো সাজিয়েছিলে 1 2 3 4 5 6 7 8 এরকম ধরো সাজিয়েছিলে, ঠিক আছে? এবার এগুলোর মধ্যে থেকে তুমি 1 নম্বরে যেটা দিয়ে দিয়েছিলে সেটাই পেয়ে গেছো।
এবার 1 নম্বরে যেটা দিয়ে দিয়েছিলে সেটাই যদি পেয়ে যাও, তার মানে কি তোমার সব থেকে বেশি ইচ্ছা যেখানে পাওয়ার ছিল সেটা তুমি পেয়ে গেছো। তাহলে তোমার কাছে একমাত্র অপশন হচ্ছে তুমি এখন ভর্তি হবে। তোমাকে কি করতে হবে? অ্যাডমিশন নিতে হবে। স্যার যদি আমি অ্যাডমিশন না নিই তাহলে তোমাকে কাউন্সিলিং প্রক্রিয়া থেকে বের করে দেওয়া হবে, কারণ তুমি যেটা সব থেকে বেশি চেয়েছিলে সেটাই পেয়েছো, তাহলে কেন ভর্তি হবে না, তাই না? তাহলে হয় ভর্তি হও অথবা কাউন্সিলিং প্রক্রিয়া থেকে বেরিয়ে যাও। এবার অনেকে চয়েস ফিলিং এর সময় কি করে ভুল করে বসে, হয়তো 1 নম্বরে এমন কলেজ দিয়ে ধরো র্যাঙ্ক ভালো ভালো টপ কলেজ হবে, ঠিক আছে, কিন্তু ওপরে কোনো একটা লোয়ার কলেজ দিয়ে রেখেছে, তাহলে স্বাভাবিকভাবে সে তার 1 নম্বর চয়েসটা পাবেই পাবে। এবার কিন্তু সে কাউন্সিলিং প্রক্রিয়া বোঝে না, সেই জন্য গন্ডগোল করে ফেলেছে, সেই জন্য তার ভালো কলেজ একটা পাওয়ার ছিল সেটা পেলো না। তো এইরকম ভুল কিন্তু প্রত্যেক বছর স্টুডেন্টরা করে, কিন্তু তোমরা এই ভুলগুলো কিন্তু করবে না। তোমরা একদম সুন্দর করে টপ কলেজ থেকে প্রায়োরিটি অনুযায়ী সাজাবে, এন্ড তোমাদের কোনো ফ্রেন্ডসরাও যাতে এরকম ভুল না করে তাদের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে, ঠিক আছে। নেক্সট সিনারিও 2, ধরো নাও তুমি ফার্স্ট চয়েস পাওনি, তুমি সেকেন্ড চয়েস পেয়েছো অথবা তার পরবর্তী কোনো একটা চয়েস পেয়েছো। এক্সাম্পল ভাবো যে আমাদের এখানে যে চয়েস ফিলিং লিস্ট ছিল তার তুমি হয় 2 নাম্বারটা পেয়েছো, অথবা ধরো তুমি এখানে এক্সাম্পল 6 নাম্বারটা পেয়েছো, এরকম কোনো একটা পেয়েছো। তাহলে তোমার কাছে দুটো অপশন আছে। তুমি যদি চাও, ধরো না তুমি 6 নাম্বারটা পেলে, তুমি ভাবলে না ঠিক আছে আমি যেটা পেয়েছি সেটাতে আমি খুশি, আমি ভর্তি হয়ে যাব, তাহলে তুমি এখানে কি করলে, তুমি এখানে অ্যাডমিশন নিয়ে নিতে পারলে, ঠিক আছে। আরেকটা অপশন তোমার কাছে কি থাকে যে না আমি এখানে ফিজিক্যাল ভেরিফিকেশন কমপ্লিট করাচ্ছি। দেখো তুমি কলেজ যেটাই পাও, যেই অপশনটাই পাও, তুমি কলেজ পাচ্ছ মানে তোমাকে সিট অ্যাকসেপ্টেন্স ফি দিতে হবে, ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে হবে, তারপরের গল্প এগুলো আসছে। যদি তুমি একদম টপ পাচ্ছ তাহলে তোমাকে অ্যাডমিশন নিতে হবে, যদি টপ না পেয়ে অন্য কোনো পাচ্ছ তাহলে তোমার কাছে দুটো অপশন, তুমি চাইলে অ্যাডমিশন নিতে পারো, আদারওয়াইজ তুমি কি করতে পারো, আদারওয়াইজ তুমি আপগ্রেড করে রাউন্ড 2-তে যেতে পারো। তাহলে এতখানি অপশন আমাদের কাছে থাকছে। এবার রাউন্ড 2-তে কি হবে না হবে সেগুলো চলো বলছি। তাহলে আই হোপ যে রাউন্ড 1-এ তোমাদের কাছে কি কি বিষয় সেগুলো তোমরা বুঝলে। যদি আপগ্রেড, দেখো অ্যাকসেপ্ট করলে তুমি নো আপগ্রেড করছো মানে অ্যাডমিশন নিয়ে নিচ্ছ, আর যদি তুমি আপগ্রেড করতে চাও তোমাদের একটা ইএস আপগ্রেডেশন ফর্ম হয় সেটা তোমাকে জমা দিতে হবে, ঠিক আছে। এবার আমরা আসছি রাউন্ড 2-তে। রাউন্ড 2-তে কারা কারা এলিজিবল হচ্ছে, যে কারা কারা রাউন্ড 2-তে বসতে পারছে? যারা ধরো নাও নো অ্যালটমেন্ট ইন রাউন্ড 1, নো অ্যালটমেন্ট ইন রাউন্ড 1, যারা রাউন্ড 1-এ কোনো অ্যালটমেন্টই পায়নি, যারা ধরো নাও রাউন্ড 1-এ অ্যালটমেন্ট পেয়েছিল কিন্তু ভর্তি হয়নি, তারা কি করেছিল, আপগ্রেড করেছিল, তারাও তাহলে এই ক্ষেত্রে রাউন্ড 2 এর জন্য এলিজিবল হচ্ছে। দেখো তুমি কোনো একটা রাউন্ডে যখন ভর্তি হয়ে যাচ্ছ তখন তুমি কাউন্সিলিং প্রক্রিয়া থেকে বের হয়ে যাচ্ছ, যারা ভর্তি হয়ে গেল তারা কিন্তু আর রাউন্ড 2-তে আসছে না, কারণ তারা তো ভর্তি হয়ে গেছে, তারা আর কেন কাউন্সিলিং করবে, তাই না? আচ্ছা, এবার কারোর ধরুন ফিজিক্যাল ভেরিফিকেশন ক্যান্সেল হয়েছিল রাউন্ড 1-এ, বিভিন্ন কারণগুলো আগেই বললাম, তো সেই ক্ষেত্রে তারাও রাউন্ড 2-তে এলিজিবল হচ্ছে। এবার এই বছর WBJEর যখন কাউন্সিলিং হলো তারা একটা নতুন রুল কি দিয়েছে জানো, যে এখানে কোনো ধরো নতুন ক্যান্ডিডেট আছে, ঠিক আছে, কোনো একজন নতুন ক্যান্ডিডেট, সে আগে কাউন্সিলিং এ পার্টিসিপেটই করেনি, সেও চাইলে রাউন্ড 2-তে নতুন করে পার্টিসিপেট করতে পারে। কিন্তু এটাই বলছি, এটা কিন্তু WBJEর নতুন বছরের কাউন্সিলিং প্রসেসে দিয়েছে, জেনপাসেও হবে কি হবে না সেটা তো জেনপাসের নোটিশ আসলে আমরা বুঝতে পারবো, আমি তোমাদেরকে জাস্ট বুঝিয়ে রাখলাম ব্যাপারটা, ওকে। তাহলে কারা কারা রাউন্ড 2 এর জন্য এলিজিবল হচ্ছে, এরা, ওকে। এবার এখানে যারা যারা রাউন্ড 2 এর জন্য এলিজিবল হলো, তো এখানে কি ঘটনা ঘটছে, দেখো আমাদের অ্যালটমেন্ট রেজাল্ট আসবে রাউন্ড 2 এর, একটা নির্দিষ্ট দিনে কি হবে, অ্যালটমেন্ট রেজাল্ট আসবে। এবার অ্যালটমেন্ট রেজাল্ট যখন আসছে আমাদের 4টা ঘটনা ঘটতে পারে, মানে 4টা ডিফারেন্ট কেস হতে পারে। কি কি কেস হতে পারে, ধরে নাও কেউ প্রথমবারের জন্য রাউন্ড 1-এ কোনো রকম কোনো সিট পায়নি, কেউ কি প্রথমবারের জন্য এসে আমাদের রাউন্ড 2-তে এসে সিট পেল, এটা একটা কেস হতে পারে। দ্বিতীয় কেস কি হতে পারে, যে কেউ ধরো আপগ্রেডেশন করতে দিয়েছিল, তার আপগ্রেড হয়ে গেছে। অথবা কি হতে পারে, যে কেউ আপগ্রেড করতে দিয়েছিল রাউন্ড 1-এ কিন্তু তার আপগ্রেড হয়নি। আরেকটা কি কেস হতে পারে, আরেকটা হতে পারে নো অ্যালটমেন্ট, ঠিক আছে। আচ্ছা, এই নিউ অ্যালটমেন্টটা কিন্তু তাদেরও আসতে পারে যাদের ধরুন যে ক্যান্সেল করে দেওয়া হয়েছিল ফিজিক্যাল ভেরিফিকেশন, তাদেরও নিউ অ্যালটমেন্ট আসতে পারে, যে নতুন কোনো একটা কলেজে পেলো তারা। তাহলে এই 4টে ঘটনা হতে পারে। তাহলে এবার আমাদেরকে কি করতে হবে এই 4টে কেসে, সেটা চলো এবার আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে। তাহলে আমাদের এই 4টে কেসে আমাদের কি হচ্ছে সেগুলো আমরা বোঝার চেষ্টা করছি। দেখো আমাদের রাউন্ড 2 এর প্রসেসটা বোঝো। যদি ইফ নট অ্যালটেড, যদি তোমার এই রাউন্ডে অ্যালটমেন্ট নাই হয়, তাহলে তোমাকে কি করতে হবে, মপ আপ রাউন্ডের জন্য অপেক্ষা করতে হবে, যদি মপ আপ রাউন্ড হয়, তাই তো। আচ্ছা, নেক্সট, যদি তোমার ভেরিফিকেশন ধরো রাউন্ড 1-এ ক্যান্সেল হয়ে গেছিল কিন্তু তুমি রাউন্ড 2-তে অ্যালটমেন্ট পেয়েছো,
তাহলে তোমাকে কি করতে হবে, আবার ভেরিফিকেশনের জন্য যেতে হবে। তোমার যদি এবার ভেরিফিকেশন সাকসেসফুল হয় তারপর তুমি ডিসাইড করতে পারবে যে তুমি অ্যাডমিশন নিচ্ছ কি নিচ্ছ না। ওকে, নেক্সট কি বিষয়, নেক্সট ধরো যারা প্রথমবারের জন্য অ্যালটমেন্ট পেলো, ঠিক আছে, প্রথমবারের জন্য অ্যালটমেন্ট পেলো, তাদেরকে কি করতে হবে, সিট অ্যাকসেপ্টেন্স ফি দিতে হবে। স্যার যাদের ভেরিফিকেশন ক্যান্সেল হয়েছিল কিন্তু এখন সিট পেয়েছে তাদেরকে কি সিট অ্যাকসেপ্টেন্স ফি দিতে হবে না, সিট অ্যাকসেপ্টেন্স ফি তোমাকে একবারই দিতে হয়। তুমি যদি কোনো একবার দিয়ে দিচ্ছ ব্যাস হয়ে যাচ্ছে, আর দেওয়ার প্রয়োজন নেই। ওকে, তাহলে যারা একদম প্রথমবারের জন্য অ্যালটমেন্ট পেলো তারা সিট অ্যাকসেপ্টেন্স ফি দেবে, অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করবে, ইউনিক আইডি নোট ডাউন করবে এবং ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যাবে। ফিজিক্যাল ভেরিফিকেশন যদি তাদের সাকসেসফুলি কমপ্লিট হয় তাহলে তখন তারা অ্যাডমিশনের যেই বিষয়টা আমি রাউন্ড ওয়ানে বললাম সেইভাবে তারা রাউন্ড ওয়ানের মতো অ্যাডমিশনের ব্যাপারটা চলবে। কিন্তু এখানে একটা ব্যাপার হয়, খুব ভালো করে বুঝবে, আমি একটু এক্ষুনি বোঝাচ্ছি, যে এখানে যাদের ধরো আপগ্রেড হয়েছে, ঠিক আছে, যাদের আপগ্রেড হয়েছে তাদের ঘটনাটা কি ঘটবে দেখো, যাদের আপগ্রেড হয়েছে তাদের ঘটনাটা কি ঘটবে, ধরো নাও তুমি আগে 6 নাম্বার চয়েসটা পেয়েছিলে, ওকে, এন্ড এখন তোমার কি হয়েছে, আপগ্রেড হয়েছে। আপগ্রেড যখন তুমি করতে দিচ্ছ তখন সেটা ওপরেই কোথাও একটা যাবে। তোমার আগে 6 নাম্বার ছিল, হয় 5-এ আসবে বা 4-এ আসবে বা 3-এ আসবে বা 2-এ আসবে বা 1-এ আসবে, এরকম আসবে। সেটা কখনোই নিচে যাবে না, বুঝতে পারলে, সেটা কখনোই কি হবে না, সেটা কখনোই নিচে যাবে না। আপগ্রেড হলে সবসময় ওপরের দিকেই যাবে। এবার যদি আপগ্রেড হয়ে ধরো তোমার 1 নম্বর সিটটা এসে গেছে তাহলে তোমার কাছে কি চয়েস, এতক্ষণে তোমরা বুঝে গেছো, একমাত্র চয়েস ভর্তি হওয়া। আর যদি তুমি এক্ষেত্রে অন্য কোনো চয়েস পেয়েছো তাহলে তোমার ইচ্ছা ভর্তি হবে কি হবে না। এবার এখানে দেখো এতদিন অবধি যেই প্রসেসটা হয়ে এসেছে, 2026 সালের নোটিশ বের হলে আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো জেনপাসকে যদি কোনো পরিবর্তন করবে কি করবে না, কিন্তু এতদিন অবধি যা প্রসেস হয়ে এসেছে, তুমি ধরো এখন এখানে কোনো একটা কলেজে অ্যাডমিশন নিয়ে নিলে তাহলে কিন্তু তুমি মপ আপে আর পার্টিসিপেট করতে পারবে না। এবার তাহলে তুমি যদি চাও যে অ্যাডমিশন নিয়ে নেবে তাহলে নিয়ে নিলে, আর যদি তুমি মনে হচ্ছে না অ্যাডমিশন নেবো না তাহলে তুমি যদি মপ আপ রাউন্ড হয় তখন তুমি এক্ষেত্রে মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। কিন্তু আমার সাজেশন কি থাকবে, আমার সাজেশন থাকবে যদি তুমি রাউন্ড 2-তে কোনো একটা কলেজ পাচ্ছ অ্যাডমিশন নিয়ে নাও, ঠিক আছে, রাউন্ড 2-তে কোনো একটা কলেজ যদি পাচ্ছ অ্যাডমিশন নিয়ে নাও, মপ আপের জন্য যেও না, ঠিক আছে। তাহলে এটা একটা সাজেশন থাকবে। আরো একটা সাজেশন কি থাকবে, রাউন্ড 1-এ যখন তুমি কোনো একটা কলেজ পেয়েছো, তুমি 1 নম্বর বাদ দিয়ে অন্য যে কোনো চয়েস যদি পেয়ে থাকো, আমার সাজেশন থাকবে তুমি আপগ্রেড করো। কেন স্যার এটা কেন বলছো, কারণ এখানে একটা বিষয়টা বলছি, ধরো এখানে তোমার কি হলো, এখানে তোমার ধরো আপগ্রেড হয়নি, তুমি রাউন্ড 1-এ আপগ্রেড করতে দিয়েছিলে কিন্তু আপগ্রেড হয়নি, তাহলে কি, তাহলে দেখো রাউন্ড 1-এ তুমি কি এই 6 নাম্বারটা পেয়েছিলে, তো তোমার যদি আপগ্রেড না হয়, রাউন্ড 1 থেকে রাউন্ড 2-তে যদি আপগ্রেড না হয় তাহলে এই 6 নাম্বারটা তোমার হাতেই থাকবে, তুমি গিয়ে তখন ভর্তি হয়ে যেতে পারবে, কোনো সমস্যার ব্যাপার নেই। তাই আমি সবাইকে বলবো যে রাউন্ড 1-এ তুমি 1 নম্বর বাদ দিয়ে অন্য কোনো যদি পেয়ে থাকো, সবার কি ইচ্ছা থাকবে যে আরেকটু ভালো কলেজ পাওয়ার, আরেকটু ওপরের দিকে প্রায়োরিটি পাওয়ার, রাউন্ড 1-এ সবাই আপগ্রেড করে দেবে, ঠিক আছে, ওকে, মানে এটা আমার সাজেশন, তারপর তো তোমার নিজের পার্সোনাল ডিসিশন রয়েছে, ঠিক আছে, এটা আমার সাজেশন, রাউন্ড 1-এ তুমি আপগ্রেড করবে, আরেকটু ভালো কলেজ পাওয়ার চেষ্টা করবে। আচ্ছা এবার কি হয় যে মপ আপ, দেখো রাউন্ড 1 থেকে যখন তুমি রাউন্ড 2-তে আপগ্রেড করতে দিচ্ছ, যদি তোমার আপগ্রেড না হচ্ছে আগের কলেজটা থাকছে, কিন্তু এখানে একটা বিষয়, ধরে নাও কেউ ভাবলে যে আচ্ছা আমি রাউন্ড 2-তে একটা কলেজ পেয়েছি, এই মপ আপটাও ট্রাই করে দেখি, মপ আপে কিন্তু তোমার আর আগের কলেজটা হাতে থাকে না। মপ আপে কি, ধরো তুমি রাউন্ড 2-তে একটা কলেজ পেয়েছো কিন্তু তুমি ভর্তি হলে না, তুমি মপ আপে গেলে, তুমি এবার তুমি গিয়ে ধরো মপ আপেও কোনো নতুন সিট পেলে না, তোমার কিন্তু রাউন্ড 2-এর সিটটা কিন্তু আর হাতে থাকবে না, সেটা কিন্তু চলে যাবে, ঠিক আছে, বুঝতে পারলে, এতখানি আশা করছি। তাহলে রাউন্ড 2 অবধি আশা করছি সবার কাছে ক্লিয়ার। রাউন্ড 2 অবধি সবার কাছে ক্লিয়ার হলে নেক্সট আমি মপ আপ রাউন্ডটা বোঝাচ্ছি। এবার মপ আপ রাউন্ডে কি হয়, মপ আপ রাউন্ডে কারা পার্টিসিপেট করতে পারছে, নট অ্যালটেড ইন রাউন্ড 1 রাউন্ড 2, যারা রাউন্ড 1 বা রাউন্ড 2-তে কোনো সিট পাইনি তারা চাইলে মপ আপে পার্টিসিপেট করতে পারছে, ঠিক আছে। সিট অ্যালটেড বাট ডিড নট টেক অ্যাডমিশন, যাদের ধরো সিট অ্যালটমেন্ট হয়েছিল কিন্তু অ্যাডমিশন নেয়নি তারাও চাইলে মপ আপে পার্টিসিপেট করতে পারে। অ্যান্ড নিউ রেজিস্ট্রেশন ফর দ্য মপ আপ রাউন্ড, দেখো এটা কিন্তু নতুন নিয়ম নয়, এটা পুরনো নিয়মই, যে যদি কি হয়, যদি এই ক্ষেত্রে যদি কোনো একটা স্টুডেন্ট, মানে এটা আগের থেকেই নিয়ম আছে, ধরো রাউন্ড 1-এর শুরুতে তো একবার কাউন্সিলিং এ পার্টিসিপেট করা যাচ্ছে,
কিন্তু কেউ যদি চায় যে এই ক্ষেত্রে না আমি আগে পার্টিসিপেট করিনি, এখন মপ আপ রাউন্ড থেকে পার্টিসিপেট করব, সেটাও কিন্তু একটা স্টুডেন্ট চাইলে করতে পারে। এবার এখানে একটা ফিসের ব্যাপার রয়েছে। ধরো না যারা আগে রাউন্ড 1 বা রাউন্ড 2 তে ছিল তারা যদি মপ আপে পার্টিসিপেট করতে চায় তাদের 200 টাকা এক্সট্রা আরও ফিস দিতে হয়। আর যারা ধরো নাও যে আগে মপ আপে আগে পার্টিসিপেট করেনি, এখন নতুন করে মপ আপে করতে হয়, তাদের আমার যতখানি মনে পড়ছে 700 টাকা ফিস পেমেন্ট করতে হয়। এটা নতুন বছরে যখন বের হবে তখন তোমরা পেয়ে যাবে। তো আমি এটা বলেই দিলাম যে ফিস পেমেন্ট করতে হচ্ছে। এবার এই রাউন্ডটা কি, এটা একটা অপশনাল রাউন্ড। দেখো যদি কাউন্সিলিং এর সিট বেঁচে থাকছে তখনই তো এটা হবে, যদি সিট ফিল হয়ে যাচ্ছে তাহলে কেন একটা আরো এক্সট্রা রাউন্ড করাবে, তাই না? ওকে, আচ্ছা এবার এখানে অ্যাডমিশন প্রসেসটা কি থাকছে? সিম্পল, তোমাকে মপ আপের জন্য নতুন করে রেজিস্টার করতে হয়, আবার নতুন করে চয়েস ফিলিং চয়েস লকিং হয়, অ্যালটমেন্ট রেজাল্ট আসে, তারপর যদি তুমি এক্ষেত্রে সিট অ্যাকসেপ্টেন্স মানে প্রথমবার সিট পাও তাহলে সিট অ্যাকসেপ্টেন্স ফি দেবে, ভেরিফিকেশন করাবে, ভেরিফিকেশনের পর তুমি অ্যাডমিশন নেবে। এখানে কেন আমি অ্যাডমিশন নেবে বলেছি, কারণ যারা যারা চাও যে অ্যাডমিশন নিতে, এটাই তো লাস্ট রাউন্ড। তাহলে তুমি যদি অ্যাডমিশন নিতে চাও তোমাকে ওখানে অ্যাডমিশন নিতে হবে, আদারওয়াইজ তুমি তারপরে আর কোথায় করবে? তুমি যদি না চাও যে অ্যাডমিশন নেবো না, সেটা তোমার পার্সোনাল ব্যাপার, কিন্তু এই ক্ষেত্রে যারা যারা ভর্তি হতে চাও তারা কি, তারা অ্যাডমিশনই নিয়ে নেবে, তাই না? তাহলে এই হচ্ছে আমাদের পুরো কাউন্সেলিং প্রসেস। তো আশা করবো যে আজকের এই ভিডিও থেকে আমি তোমাদেরকে পুরো কাউন্সেলিং প্রসেসটা ক্লিয়ার করতে পেরেছি। যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অ্যান্ড মনে হয় যে এখান থেকে তোমরা বুঝতে পেরেছো, অবশ্যই একবার কমেন্ট করে জানিও, কারণ আমারও ভালো লাগবে। তাহলে ভিডিওটি তোমরা লাইক শেয়ার করে দিও অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, যাতে করে কি হয়, যাতে করে আপকামিং প্রত্যেকটা বিষয় সম্পর্কে তোমরা আপডেটেড থাকতে পারো। যখনই কাউন্সিলিং এর কোনো নোটিশ আসবে, যা কিছু আসবে, সব আমি তোমাদেরকে গাইড করবো। ওকে, অ্যান্ড তোমাদের যদি কোনো রকম কোনো ডাউট থাকে সেটা কিন্তু তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। অ্যান্ড আরেকটা রিমাইন্ডার আমি আবার দিচ্ছি, যদি কেউ দেখছো যে তোমার অনেক পিছনের দিকে র্যাঙ্ক, বুঝতেই পারছো যে সিলেকশন হওয়ার কোনো চান্স নেই, তুমি যদি পরের বছর পরীক্ষা দেবে, এখন থেকে প্রিপারেশন স্টার্ট করো। অ্যাভেঞ্জার্স ব্যাচে এখনো ডিসকাউন্ট চলছে, অ্যাডমিশন নিয়ে তোমার প্রিপারেশন স্টার্ট করে দাও, কারণ প্রত্যেকটা দিন ইম্পর্টেন্ট। এই বছর তুমি কোনো কারণে হয়তো র্যাঙ্কটা পিছিয়ে থেকে গেছে, আগামী বছর কিন্তু তোমার যাতে একটা ভালো র্যাঙ্ক অবশ্যই অবশ্যই আসে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, অল দ্য বেস্ট অ্যান্ড ভালো থেকো, লেটস ইমপ্রুভের সঙ্গে থেকো, আমি তোমাদের সাথে রয়েছি।